এই কুলাউড়ায় চলে এসেছি সিলেট থেকে। অনেক কষ্ট, যন্ত্রণায় আসলে কি বলবো ভাষা পাচ্ছি না। দুঃখজনক হলেও সত্য যে আমাদের বোধহয় শ্বশুরবাড়ি যাওয়াটা ধীরে, ধীরে বন্ধ করতে হবে। শ্বশুরবাড়ি জামাই যাবেন, সেখানে আদর সোহাগ পাবেন। সেখানে আদর সোহাগের পরিবর্তে যদি সেটা মৃত্যুকে মেনে নিতে হয়, তাদের অস্ত্রের আঘাতে যদি তার প্রাণ দিতে হয়, তাহলে কি করে নতুন জামাই অথবা পুরনো জামাই শ্বশুর বাড়িতে যাবেন? এটাই হচ্ছে প্রশ্ন। সিলেটে এই প্রথম নাটকীয়ভাবে নতুন স্টাইলে একজন দামানকে শ্বশুর বাড়িতে হত্যা করা হয়েছে। শুধু হত্যা না, তার পাটা কেটে টুকরো টুকরো করে আলাদা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমরা আজকে এই মুহূর্তে কথা বলছি যেখানে যিনি নিহত হয়েছেন, যিনি ওনার স্ত্রী এবং ছোট্ট একটি বাচ্চাকে রেখে না ফেরার দেশে চলে গেছেন, যার মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, সন্তানের বিচারের আশা করছেন, কিন্তু হাজার কান্না করলেও সন্তান আর ফিরে আসবে না। যে রুবেল নামের ভাইটি মারা গেছেন, ওনার ছোট্ট একটি বাচ্চা সন্তান রয়েছে যার বয়স 10 থেকে 11 মাস। কি অপরাধ ছিল রুবেলের! তার বাচ্চা, বউ বাচ্চাকে নিয়ে আসতে গিয়েছিল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে কুপিয়ে। এটি আমাদের সমাজ। এই সমাজে যদি এরকম ঘটনা ঘটতে থাকে, যারা দোষী আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার নিশ্চিত করা না হয়, তাহলে আমাদের সমাজ আরো ধ্বংস হয়ে যাবে। আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার মনরাজ গ্রামে। আপনারা ইতিমধ্যে হয়তো এটা দেখেছেন। রুবেল আহমেদ, যার বয়স হয়তো 35 হবে, ওনার পিতা ছিলেন একজন ব্রিটিশ আমলের 3 বারের নির্বাচিত মেম্বার আব্দুল ওয়াহাব। তিনি এই পৃথিবীতে নেই, কিন্তু ওনার সন্তানদের রেখে গেছেন, কিন্তু আরেকটি সন্তান না ফেরার দেশে চলে গেছে। এবং যেখানে ঘটনাটি ঘটেছে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই কুলাউড়া উপজেলার মরজাদ গ্রাম এবং মরজাদ ইউনিয়নে যারা হত্যা করেছেন তারা হচ্ছেন মার্ডার মান্নানের ছেলেরা। আসামি করা হচ্ছে আজাদ, কামাল, সালাম, শানুর মিয়া, সুহাগ মিয়া এবং চন্দ্রভান বিবি, রেহানা আক্তার। আটক আছেন 5 জন। আমরা এখন প্রথমে একটু কথা বলবো ওনার স্ত্রীর সাথে, যে বোনটি অল্প বয়সে বিধবা হয়ে গেছেন। আজ সেই বোনটি অথবা ওনার সন্তানকে কে দেখবে? দেখার মতো কেউ আর রইল না। আমরা যতটুকু জেনেছি, রুবেল যাকে জীবন সঙ্গী করেছিলেন ওনারও পিতা নেই। ওনারা 3 বোন, ওনার ছোট্ট এক ভাই আছে, কিন্তু এই রুবেলই কিন্তু তাদের দেখাশোনা করতেন। কি অপরাধ ছিল রুবেলকে তাদের বাড়িতে নিয়ে নির্মমভাবে হত্যা করলো তার বাবার চাচাতো ভাই ভাতিজারা? আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি। বোন, আমরা একটু জানতে চাই যে আপনার স্বামীকে কিভাবে তারা হত্যা করলো। আমার বড় ভাই বিদেশ যাইতে পারছেননি, আমরা দাওয়াত হয়েছিল, আমরা যাইতাম দাওয়াত। আমি সকাল বিকালে গেছি, পরে আমার স্বামী গেছেন সন্ধ্যা পরে। তারা রাস্তার মাঝখানে, আমরা বাইরে গিয়েও ঢুকতে পারছেন না, তারা রাস্তার মাঝখানে আমার স্বামী আটক করিয়া ডেগার কতটা দিয়া গুপাই গুপাই হত্যা করছে। আপনি সেই সময় কোথায় ছিলেন? আমি ঘরে আটকা ছিলাম। মানে আপনাকে কে আটকাইছিল? মানে যারা খুন করছে, আজাদ, উদয়, তারার ভাই বাপ সব মিলে আমরা রেগোরা আটটা দিয়া আমার স্বামী এগুলা হত্যা করছে। মানে ঘরে আটকাইয়া? আচ্ছা, আপনার আমরা বড় ভাই রেগোরা বলতে আটকে, আপনার কি আপন ভাই বিদেশ যাওয়ার কথা ছিল না? আমার চাচাতো ভাই। চাচাতো ভাই, তারাই কি খুন করেছে? জি না, তে আমার আব্বুর হ্যাঁ, চাচার গড় ভাইয়ের ভাতিজা, জি হয়। তারা খুন করেছে। জি হয়। তাদের আসলে খুন করার কারণ কি? কি কারণে এই নির্মমভাবে হত্যা করলো? মানুষ তো মানুষকে এভাবে হত্যা করে না। এত নির্মমভাবে তার চোখে মরিচ দিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার একটি পা আলাদা করা হয়েছে। এত নির্মমভাবে হত্যা করার মূল কারণটা কি? আমাদের ওখানে আমার আব্বুর সঙ্গে ওনাদের পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। এটা কতদিন থেকে? প্রায় হয়তো 20-22 বছর ধরে হবে। 20-22 বছর থেকে হবে। তা আপনার আব্বু আছেন এখন? জি না, আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। তা তা আপনি আমার কি ভাই আমার একেবারে ছোট, 4 নম্বর। আপনি আমরা কি বড়? বোন সবর বড়। জিও। আর আপনার 2 বোন আর ঘরে আছে? জিও। তো এখন আপনাদের এই পারিবারিক বিষয় নিয়ে আপনার স্বামীকে তারা হত্যা করেছে কি কারণে? উনি কি এটা ইনভলভ ছিলেন এই বেজালে বা এই জায়গার?
জি না, বিচার আছিল। হ্যাঁ, পরে আমার তো গার্জেন বলতে কেউ নাই, জি। আমরা ঘরের ফ্যামিলির তো কেউ নাই, তাই আমার স্বামী গেছলা সমাধান করিয়া দেওয়ার লাগি। আর বিচারও আসলো এর পরের দিন, তারা ওই দিন চক্রান্ত করিয়া ওই রাতকু আমার স্বামীরে মারছে। এখানে মানে কোন কোন জায়গায় আঘাত করেছে আপনার স্বামীকে আপনি দেখেছেন? ফেটে করছে, হাতে পায়ে গর্জনায়। সেই সময় আপনারা তালাবন্দি ছিলেন ঘরে, না? জি, আপনি, আপনার আম্মা সহ আপনার পরিবারের সবাই। জি, আমার আপনার স্বামী ছেলেগুলোর যাওয়ার আগে সঙ্গে কি আছে। আপনাকে কল দিয়েছিলেন যে আপনারা বন্দি আছেন কিনা, এরকম কল দিয়েছিলেন? জি না, আমি কল দিছিলাম, আচ্ছা। কল দিয়া বলছিলাম ওনাকে, হ্যাঁ, উনি না আসতে একলা একলা যাইতা না, আপনি না করছেন যাতে একা না যান। একলা না যাই। এখন যে কোন হরতো আমার স্বামী রে, হে ফোন দিয়া কইছে আমার ছেলে রে আমারে কল্লা কাটবো যদি আমার স্বামী না যায়। ও টান ছেলেরে বাসাইতা করি গেছলা তারা আমার স্বামীরে মারছে। এখন আপনি কি চাচ্ছেন এটা? আমি ফাঁসি চাই। মানে এদের বিচার চাচ্ছেন আপনি? জি হয়। অল্প বয়সে বোনটি বিধবা হয়ে গেছে। কে নিবে এই বোনের দায়িত্ব? কিভাবে তার সন্তানকে করবে লালন পালন? যাদের বাবা নেই, বড় ভাই নেই, ওনার স্বামীটাই ছিল ওনার মা, ওনার ছোট বোনদের গার্জেন হিসাবে। কিন্তু নির্মমভাবে হত্যা করলো নরপশুরা। এরকম হত্যা এর আগে সিলেটে হয়েছে কিনা আমার জানা নেই। এত নির্মমভাবে মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায়, কত বড় জঘন্য কাজ, কত বড় নরপশু হলে এরকম কাজ করতে পারে। দুঃখজনক হলেও সত্য, আমরা যেটা শুনেছি, যেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, ওনার চোখে মরিচ মারা হয়েছে, মরিচ দিয়ে অন্ধ করে ওনাকে নির্মমভাবে ইচ্ছামতো আঘাত করা হয়েছে। এর চাইতে কত বড় কঠিন কাজ হতে পারে? আপনারা দেখেন যে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে একজন মানুষ হয়ে মানুষকে। আমরা একটু কথা বলবো, ওনার মা আছেন, গর্ভধারিণী মায়ের কাছ থেকে দু একটি কথা জানার চেষ্টা করছি। মায়ের কাছে এই পৃথিবীতে সবচাইতে কঠিনতম হচ্ছে সন্তানের লাশ। কোনো মা কখনো আল্লাহ তাআলার কাছে কামনা করেননি, প্রার্থনা করেননি যে মা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা যাক। কিন্তু মায়ের চোখের সামনে সন্তানের মৃত্যু, তাও আবার অন্যের আঘাতে, অস্ত্রের মুখে পড়ে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি ওনার সাথে। আপনার কয় নম্বর সন্তান ছিল রুবেল? 3 নম্বর। 3 নম্বর। আপনার সন্তানকে এই যে হত্যা করেছে যারা, এখন আসলে কি চাচ্ছেন আপনি? আমি বিচার চাইছি, আপনি বিচার হয়েছে চাচ্ছেন? ফাঁসি চাই আমি। ফাঁসি চাচ্ছেন? জি, এই রুবেল সন্তান আপনার কয় নম্বর? 3 নম্বর, না? 3 নম্বর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে 4 জন, ছেলে 4 জন। আচ্ছা, রুবেলের ছোট আরেকজন। হ্যাঁ, এখন আপনি বিচার চাচ্ছেন। জি। এখানে আছেন রুবেলের ভাই, বড় ভাই আছেন। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি যে আসলে এই যে নির্মম হত্যাকাণ্ড এবং আপনার ভাইকে যে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা ছবিতে দেখলাম যে ওনার পেটে আঘাত করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, ওনার ভর সহ সবকিছু বের হয়ে গেছে, ওনার পাটা দুটুকরা করা হয়েছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত। এটা নিয়ে আপনাদের আসলে কি বক্তব্য রয়েছে? আমি রুবেলের বড় ভাই। রুবেল আমরার ভাইয়ের মাঝে 3 নম্বর। আজ থেকে 2 বছর অনুমানিক 2 বছর আগে আমরা কর্মদা গ্রামে তারে বিয়া করাইছি। তার একটা ছেলে হয়েছে, 12 বা 13 মাস হইব। ছেলে দেখছেন তো এখানে সামনে আছে। গত রবিবারে তারারে দাওয়াত দেওয়া হয়েছে এখানে যাওয়ার লাগি। তার চাচাউরের ঘরের সম্বন্ধে বিদেশ যাইতা, ও উপলক্ষে দাওয়াত দিছেন তারা যাওয়ার লাগিয়া। তার বউরে আগে বিকালে পাঠাইছে এখানে। পাঠানি পরে ও তারার এখানে আজ থেকে 20-22 বছর আগ থেকে তার শ্বশুর এবং চাচা শ্বশুরের চাচাতো ভাইয়ের সাথে তারার জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ আছে। তার বিয়ার পর থাকি এটা সমাধান করার চেষ্টা নিছে এবং মেম্বার এবং চেয়ারম্যানের মাধ্যমে এটা সামাজিক বিচার হয়েছে, বৈঠক হয়েছে। হওয়ার পরে এটা একটা মীমাংসা হয়েছে, রায় হয়েছে তার শ্বশুরের পক্ষে। এই রায় হওয়াতে তারা মানিয়া নিছে না যে মার্ডার মন্না, যে সে আগেও একটা মার্ডার করছে, এখানেও মার্ডার করছে। তারা মানিয়া না নেওয়ায় তারা যে ভাবলো যে এতদিন পরে রুবেল আইয়া তারার
সম্পত্তি তাই তারারে বঞ্চিত করলার, তাই তারা একটা পরিকল্পনা নিছে যদি রুবেলডে কিছু করা যায় তাহলে তো তারার জায়গাটা তারার কাছে থাকবো। তারা চাইতেই ফার্স্ট কেয়ার জায়গা 20 বছর ধরে বুক দখল করে, জোরপূর্বক বুক দখল করে আর কি। তো গত রবিবারে যখন তার বউ গেছেন এখানে সন্ধ্যার পরে আনুমানিক 8টা-9টার দিকে এখান থেকে একটা খবর আইছে যে যদি তুই তোর বউ বাচ্চারে বাঁচাইতে চাস তে আয় আইয়া বাঁচাইয়া নে। তখন তার বাচ্চার কথা চিন্তা করিয়া 9-10টা আনুমানিক 10-11টার সময় তার ফুফুরঘরের বাইরে সঙ্গে নিয়ে সাইকেল দিয়া বাড়ির ঢুকার মুহূর্তে যে এখানে একটু অন্ধকার জায়গা আছে এবং জায়গাটা খুব সংকীর্ণ, এই জায়গার মাঝে তারা একটা প্ল্যান করছে করিয়া, এটা একটা পূর্ব পরিকল্পনা তারার করিয়া যাওয়ার মুহূর্তে সে সাইকেল খাড়া করবার সাথে সাথে তারা দা কুড়াল দিয়া আঘাত করছে এবং সে আঘাত প্রাপ্ত না হইয়া তারার কাছ থেকে লাঠি ছুটা আনিয়া কিছু আত্মরক্ষা করতে চাইছে, তারার সাথে বাড়াবাড়িও করছে। এক পর্যায়ে মহিলারা তারার উপরে মরিচগুলা পানি দিলাইছে, দেওয়াতে তারা হয়ে গেছে গিয়া। তখন তারার উপরে আক্রমণ করছে মঞ্জু, যে আমরা রফুরগড়ের ভাই, তার উপরে 2টা সেদ মারছে। তখন সেদ মারার পরে সে দৌড়িয়া গিয়া পুকুরের সাইডে পড়ে গেছে কি, তখন রুবেল একলা পড়ে গেছে। জায়গাটা কিছু অন্ধকার ছিল, এই জায়গার মধ্যে 4-5 জনে তারে এত নির্মমভাবে মারছে যে মায়ের কোনো মানুষে মারতে পারে না। এরা মানুষ নাই, এরা পশু। আমি আমার ভাইয়ের বিচার দাবি করি, আর আমি প্রশাসনের কাছে দাবি রাখি আর যাতে তারা প্রকৃত খুনিদেরকে খুঁজে বের করে আইনের আয়ত্তে আনিয়া খুব দ্রুত যেন তাদের বিচার করা হয়। এবং আমি তাদের মৃত্যুদণ্ড দাবি করছি। হত্যার বদলা হত্যা চাই। আমরা চাই ভাইয়ের মধ্যে একটা ভাই আজ আমরার মাঝে নাই। এটা অনেক কষ্ট আমাদের। আমি তাদের বিচার দাবি করছি, তাদের জন্য মৃত্যুদণ্ড হয়। যদি এরা রেহাই পায় তাহলে আরও অনেক ঘটনা এইভাবে অনেক রুবেলের মতো অনেক রুবেলকে হত্যা করবে। তারা এখন সন্ত্রাস হয়ে গেছে, দুইটা মার্ডার করে ফেলেছে। এদেরকে দুনিয়ায় তার বেঁচে থাকা উচিত নয়। যদি তারা এটা থেকে কোনোভাবে কোনো ফাঁক থেকে রেহাই পায় তাহলে আরও আক্রমণ করবে। তাই আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার আমার পরিবারবর্গের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনারা তো একটা মামলা করেছেন কুলাউড়া থানায়, এই মামলার বাদী আমার ছোট ভাই সোহেল। আপনার ভাই বাদী, জি। মামলার বাদী। এখন আপনাদের দাবি হচ্ছে যারা আসামি আছেন তাদেরকে গ্রেফতার করা। কতজনকে? 5 জনকে আমরা শুনলাম যে গ্রেফতার করা 5 জনকে হয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং 2 জন পলাতক রয়েছে। তাদেরকেও মেইন যে 2 জন, এই 2 জন পলাতক, এদেরকে ধরিয়ে আনা হোক। এবং পাশাপাশি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সিলেট থেকে, কুলাউড়া থেকে অনেক কষ্ট করে আমাদের বাড়িতে এসেছেন। তাই আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। এখানে দেখেন একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটি এখনো পৃথিবীর আলো বাতাস বুঝেনি, যে বাচ্চাটি এখনো কিছু বোঝার আগেই তার বাবাকে হারিয়ে ফেলেছে। বাচ্চাটি হয়ে গেছে এতিম, হয়ে গেছে অল্প বয়সে ভন্টি বিধবা। এই দায়ভারটা এর জন্য কারা দায়ী? এই সমাজে কিছু মানুষ নামের নরপশু আছে যারা মানুষ হত্যা করতেও একটু দ্বিধাবোধ করেনি। আমরা তাদের শাস্তি দাবি করছি। যেহেতু মামলা করা হয়েছে, মামলায় তাদেরকে আসামি করা হয়েছে 7 জনকে। তাদের আইনের আওতায় এনে সুস্থ তদন্ত করে যদি দোষী হয়ে থাকেন তাহলে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই পরিবার। আমরা আজকে সিলেট থেকে কুলাউড়া এসেছি আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে কুলাউড়ার এই ঘটনাটি সারা বাংলাদেশ নয়, পুরো দুনিয়ার সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। একজন পুরুষ তার শ্বশুর বাড়িতে যাবে, সেখানে সে আদর সোহাগ পাবে, সেখানে আদর সোহাগ না পেয়ে সেখান থেকে অস্ত্রের আঘাতে তার প্রাণ দিতে হচ্ছে। এটা আমাদের সমাজের জন্য অনেক কলঙ্কের। তাই আপনারা যারা আছেন আপনাদের মতামত লিখুন আর এই সমস্ত অন্যায়কারীকে ঘৃণা করুন। এরা যেখানে আছে
যেভাবে আছে আপনারা সন্ধান পেয়ে থাকলে অবশ্যই নিকটবর্তী থানায় যোগাযোগ করে তাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এর প্রতিবাদ তীব্র নিন্দা জানানো হচ্ছে যে কিভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করলো। এই পৃথিবীতে মানুষ আছে কিন্তু শয়তানও আছে। সেই শয়তান তাদেরকে নতুন প্ল্যান দিচ্ছে যে চোখে মরিচ দিয়ে তাকে নির্মমভাবে যাতে হত্যা করা হয়। আর একজন হত্যাকারী যখন হয়ে যায় পৃথিবীতে যেরকম কঠিন শাস্তি পেতে হয়, ঠিক পরকালেও কখনো জান্নাতের আশা করতে পারে না। একজন মানুষকে যে হত্যা করলো সেই জন্য যারা সারা জাতিকে হত্যা করলো। এই যে আজকে বোনটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, এই যে মা চোখের জল ফেলছেন, আসলে তাদের চোখের জলের এই যে দাম, চোখের জলের আল্লাহ এত দাম দিয়েছেন, চোখের জল নাকের ডগায় আসার আগে আল্লাহর আরশে দোয়া কবুল হয়। আমরা আশা করব আজকে এই বোনের চোখের জল আল্লাহর আরশে পৌঁছাবে, এই হত্যা মামলার সুস্থ বিচার হবে। এই মায়ের চোখের জলের দাম আল্লাহ তাআলা দিবেন, এই হত্যা মামলার সুস্থ বিচার হবে। এবং কুলাউড়া থানা পুলিশ ইতিমধ্যে তাদেরকে আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব হয় তারা আসামিদের গ্রেপ্তার করে নিয়ে আসবেন। তাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এখানে যে বাচ্চাটি আছে এবং রুবেলের পরিবারের সদস্যরা আছেন, আপনারা দেখেন পরিবারের যে এটা নিরাপত্তা তো আমরা পাইতেছি না। আমরা এটা নিরাপত্তা চাই, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা বাইর হই, বাইরে আসা যাওয়া এবং পরিবারের মহিলা সবসময় ভয় পাচ্ছে। আমরা এটা নিরাপত্তা চাই পরিবার বর্গের সকলের। নিরাপত্তা চাচ্ছেন। আপনার যে মা আছেন, ভাই বোন, আপনার ভাই ছোট ভাই বোন আছেন, তারা কি নিরাপদে আছেন? জি না, তারা এখন কোথায় আছেন? নিরাপত্তা নেই, বাড়িতে আছে। তারাও তো নিরাপদে নেই, জি না। নিরাপদে নেই। তাদেরকে কি হুমকি টুমকি দেওয়া হচ্ছে জি হয়। এখন? মানে এই বিষয়টা কি আপনারা থানাতে জানিয়েছেন, বা আপনি বা আপনার আম্মা থানাতে কি এই ধরনের কোনো অভিযোগ করেছেন যে আমাদের তো এখন নিরাপত্তা নেই? করেছেন কিনা এরকম অভিযোগ? করেন নাই? আচ্ছা, এই কি আপনার আম্মা? জি হয়। আচ্ছা, আমরা একটু আমরা যে রুবেল, উনি ওনার মেয়েকে যার কাছে সঁপে দিয়েছিলেন। আমাদের সমাজে আমাদের মেয়েদেরকে আমরা বিয়ে দিই, লাল শাড়ি পরিয়ে বাবার ঘর থেকে বের করে দেওয়া, সাদা শাড়ি পরে যেন সেই ঘর থেকে বের হয়। আমরা আজকে সেই মা যে সন্তানকে দিয়েছিলেন আশা করে যে ওনার বড় সন্তান নেই, ওনার স্বামী নেই, উনি খুবই নিঃস্ব মানুষ হিসাবে হয়তো ভেবেছিলেন যে নিজের মেয়ে বিয়ে দিয়ে যে সন্তান পাবেন সেটা নিজের পেটের সন্তানের মতো। আর সেই সন্তানও হয়তো আমরা শুনেছি একজন সামাজিক মানুষ ছিলেন এবং সব বিষয় বুঝতেন। তিনি হয়তো দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সেই দায়িত্বটা আর পালন করতে পারলেন না। আমরা একটু শাশুড়ির সাথে কথা বলি। তা আপনি এই বাচ্চাটাকে নিয়ে এখানে আসেন। এই যে দেখেন ফেরেশতা বাচ্চাটি, আপনার এই যে আপনার দামানকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই জন্য আপনার কি দাবি রয়েছে এবং আপনারা এখন কিভাবে নিরাপদে আছেন কিনা? আমরা নিরাপদে না, আমরা এমন হুমকি হুমকি দেওয়া হয় যে বারোইটা কাটিটা যে করতা। আমার তো মনে হলো তার আর বাপও নাই, তার বড় একটা ভাইও নাই, বুঝছেন? এর কারণে আমার দামান দিয়ে যে গাজমিন যে খারাপ লাগছিল, এর কারণে তারা দাওয়াত দেওয়াইছে বেটারে। দাওয়াতে খাওয়াত গেছেন, তারা আদা ভোতর আটটাইয়া তারা দাওয়াত দিয়েছে, কুবা করিয়া মানে জানিছে সরিয়েছে। কারণ আমি উপযুক্ত বিচার চাই। এখন আপনার স্বামীকে তো, আপনার মেয়ের স্বামীকে তো তারা মানে হত্যা করেছে। করেছে, আপনার স্বামী তো অনেক আগেই মারা গেছেন, মারা মানে গেছে। আপনার একটা ছেলে আছে, ছোট ছেলে। ছোট ছেলে আছে। এখন আপনাদের নিরাপত্তা কি? আমরা নিরাপত্তা তারা ফাঁসির হুকুম দিল, ফাঁসি দই। এখন আপনারা কি বাড়িতে নিরাপদে থাকতে পারবেন? জি না, আপনার মেয়ে ছেলেদের নিয়ে থাকতে জি না, পারবেন? থাকতে পারবো না। এখন যে ছেলে আপনার মেয়ের স্বামীকে, আপনার জামাইকে দাওয়াত দিয়েছিল, তারা কি এই হত্যার সাথে জড়িত না? জি জড়িত না, না? জি না। তারা কোথায় আছে এখন? তারা আর এক বাড়িতে আমরা, তার এরা কি বড়, বাড়িতে আছে? তার বড় চাচা। তারা কি বাড়িতে আছে? জি, জি। যখন আপনার জামাইকে, আপনার মেয়ের জামাইকে যখন হত্যা করে তারা আঘাত করে, তখন তারা কি বাড়িতে ছিল না? জি না, বাড়িতে ছিল না, তারা বাজারে আসলা। সবাই বাজারে ছিল। জি, এখন তারা কি বলছেন? তারাও ফাঁসির ইশারা, তারাও সেই দাবি করছেন। দাবি করে ফাঁসি চায়। আপনারা দেখছেন যে আসলে মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই মেয়ের স্বামীকে সন্তান ভেবে নিয়েছিলেন। আজকে সেই সন্তানটাও পৃথিবীতে নেই। কিছু কিছু মানুষ নামের জানোয়ারদের কারণে এভাবে অকালে অনেক সন্তানদের প্রাণ চলে যাচ্ছে। আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে এসেছি, প্রত্যেক প্রাণীকেই কিন্তু মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা আমরা কখনো মেনে নিতে পারি না, তারপরও মেনে নিতে হয়।
আমরা স্বাভাবিক মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করি। আপনি কি হন রুবেল ভাই? চাচাতো বোন। চাচাতো বোন। তা আপনার ভাইকে যে হত্যা করা হয়েছে এটা আসলে এখন কি চাচ্ছেন আপনারা? আমাদের একটাই আশা, আমরা ফাঁসি চাই। মানে ফাঁসি চাচ্ছেন? জি, এই নির্মমভাবে হত্যা হবে আপনার ভাই এটা কখনো আশা করেছেন? জীবনেও না। মানুষ মানুষে মারার একটা নিয়ম থাকে, মানে এত নৃশংসভাবে মারা হইব এটা আমরা কোনোদিন আশা করছি না। মানে কোনোদিন আশাই করতে জি পারেন না, নাই। মানুষ হিসাবে কেমন ছিলেন আপনার ভাই? অনেক ভালো। আপনাদের আদর করতেন? জি, খুব বেশি আদর শাসন সব কিছু। খুবই সামাজিক মানুষ ছিলেন। জি, মানে আমাদের এক ভাই আমাদের লাগে অনেক বড় কিছু। আমরা আড়াইছি এখন আমাদের নিজেরই ডর করে যে আমরা বারোইতাম, আমাদের ভাই কত কিছু আসলো আমরা লাগে, একটা আশা আসলো বারোইতে, আমরা সাহস আসলো। এখন তো আমরা সাহসটা আমরা আড়াই লাইছি। রাস্তাঘাটে বিপদ আপদ সব থেকে বড় আশা আসলো আমার ভাই, কোনো বিপদ আপদ হইলে আমরা ভাই আমরা সাহায্য করবো, সব থেকে সাহসী ভাই আমরা আড়াই লাইছি। আপনার স্বামী কতদিন আগে মারা গেছেন? 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে। জি, আপনার স্বামী মরে যাওয়ার পরে বিয়ে দিচ্ছেন না এর আগে দিচ্ছেন? মরে যাওয়ার পরে বিয়ে দিছে। মানে আপনার স্বামী বিয়েতে থাকতে পারেনি। এখন তো আপনার দায়িত্ব এই বাচ্চাগুলো দেখা, লালন পালন করা। জি। তা আপনাদের আয় রুজি কিছু আছে? জি না, মানে একদম নিরুপায়। একদম নিরুপায়। পুরো একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেন, তারা আশা করে একজন সামাজিক মানুষ থেকে মেয়েকে বিয়ে দিয়েছিলেন এবং তিনি কিন্তু হয়তো তাদের পরিবারকে একটু দেখাশোনা করতেন, কিন্তু সেই মানুষটিকেও হত্যা করে ফেলেছে। ভাই একটু আসেন, হ্যাঁ, আপনি ওই পাশে আসেন। আপনি কি সাথে ছিলেন ঘটনা যে ঘটেছিল যেই জায়গাতে? মানে ঘটনার পরে গেছি। পরে গিয়ে কি দেখলেন এখানে? আমি রবিবাজার গেছিলাম যে আমার একজন ছোট ভাই একে অ্যাক্সিডেন্ট করছে, হুন্ডার অ্যাক্সিডেন্ট করছে। তো হুন্ডার অ্যাক্সিডেন্ট করার পরে মনকা কই যে আমি বাড়িতে আসছিলাম আর কি, তখন মনকা তারে আমি কল দিছি যে তুমি খানোবা, তখন তার বাড়িও আবার কর্মদা। আচ্ছা, আর আমি কর্মদাত মনকা প্রায় ক্রিকেট খেলাইছি, ফুটবল খেলাইছি, প্রায় সবার সাথে আমার পরিচিত আছে। রবিবাজার মাদ্রাসাতেও পড়ছি, এখানে আমার অনেক ক্লাসমেট আছে। তখন রবিবাজার যাওয়ার পরে যে মনকা তার সাথে চাটা খাইছি বা আমি আমার মনে করিলেন স্বাভাবিক রেডি হইয়া গেছি, সাদা গেঞ্জি টেঞ্জি বা এইরকম আমার Normally পণ্য বাড়ি ছিল, বাড়ি নর্মালি আমি মোটামুটি আসছিলাম। তখন যখন কর্মদাতে আমার ক্লাসমেট একটা কল দিছে, ভাই কাউসার ভাই তুমি কই? বলে ভাই আমি তো রবিবাজার। বলে তোমার তো এলাকার খেরা আইয়া মায়ের খোরডা ভাই কেন, খুব মারাত্মক অবস্থা। তো আমি বললাম যে আমার এলাকার খেয়ে মায়ের খরের বা জানলাম না তো। তখন আমি একজনের লগরে একজনের ফোন দিছি, দিয়া হইলাম বা এই এলাকার খেয়ে মায়ের খরে কেন কর্মদাত গিয়া। তখন তারা আমারে তখন এ করবে রুবেল ভাই, এখন রুবেল ভাই কইতে তো আমার মামাতো ভাই, রুবেল কইতে তো আমার মামাতো ভাই। তখন আমার লগের জন বললাম হুন্ডার স্টার্ট দাও, হুন্ডার স্টার্ট দাও। তখন আমরা গেছি। আর এই যে যেখানে এই জায়গাত কোনোদিনও গেছি না, মানে ওই যে মাঠের ভিতরে গিয়া যে এই জায়গা গেছি না। আমি তো গিয়া দেখছি যে আমরা অনেকজন রাস্তা তুবাত, মানে পরে যে তারা আর এরারে দেখছি। আর যখন আমিও তো রাস্তাঘাটও চিনি না, আন্দায় ফ্ল্যাশ লাইট আমার হাতেও ছিল, আমার মোবাইলের আলো। তখন আমি ঢুকছি আর কি, মানে মানে সোজা গিয়া হাতের বামে দি যাওয়া লাগছে। তো কইছে ওইখানেও ফালাইল টানবে। তো আমার মানে স্বাভাবিক যে তের আমি যাই কি যাইতেও আমার কি করছে জানেননি, একটা মহিলা দিলাম কন্যার্তে, মানে মানে একটা মগ পানি দি মানে মরসর গুড়াটা দিয়ে আমার সিটা মারিচ্ছে, মানে আপনার আমার সিটা মারিচ্ছে। আমার স্পটও মানে আমার গেঞ্জি আছিল সেদিন যে সাদা গেঞ্জি, এখানে সারা দেখা গেছে যে আমার যে মারছে। আর মারার পরে মানে এত গাছ জ্বলছে, তখন আর আমি আর ঢুকছি না, আইছি বাইরে। মানে আই আমার ভিতরে সাদা গেঞ্জি ছিল, ওটা দিয়ে ফুচছি আমি গেছি। তখন আমার ভাই তারাও আরো গেছে লোকে, যাওয়ার পরে দেখছি যে ভাই কেন মানে পণ্য পণ্য। তো আমি আত দিছি আবার দিয়া কুলপাল্লাও ফরিয়া তান কপালো ফু দিছি। তারপরে চোখ দেখছি দইটা বার করাইল, তখন আমি ফরি আবার ফু দিছি। দেখা হলাম আগে লো বাইরে লইতেও মনে হয় আমারে মারিচ্ছে বাড়ি, এজনে বাড়ি মারিচ্ছে। আচ্ছা, ওই আচ্ছা। দেখেন, ওই দেখেন হ্যাঁ, এখানে আঘাত আছে আপনার। আমার বাড়ি মারিচ্ছে, বাড়িও লগে খাইয়া মানে তুলি লাইছে, তুলিয়া উনারে লই আইছে। তবে এখানেও আমি বুঝছি যে এখানেও মারা গেছে, আচ্ছা। এখানেই মারা গেছে। মানে অতটুকু পর্যন্ত আমি জানি। আর মানে যতটুকু ওনার আমি শরীরে দেখছি, কোন কোন জায়গায় আঘাত ছিল? মানে ওখানে উনি নি উনার শরীরে এই যে পেট আছে, এখান সারা খাটা, মানে মানে এখানে ব্লাডটা বের হয়ে গেছে। জি জি। হ্যাঁ। আর ওই যে হাত আছে না, হ্যাঁ। এখান থেকে সেটাইতে কেন, কারণ এখান তো আমি দৌড়াতে আসছিলাম, গাড়ির সাথে আমি গেছি। হ্যাঁ। আর যখন আমারে আবার মারিচ্ছে নানি তারা, হ্যাঁ। তখন তে আমি মনে হয় যে আরো 3 ভাই আছে, কই তুমি তাই লো। তো বাইরে হচ্ছে যে আপনি কি তা প্রশাসনরে ফোন দিছেন নানি? হ্যাঁ। তো তাই ওরা প্রশাসন তো ব্যস্ত লাগাইল দেখা যায়। তখন আমি 999 ফোন দিছি, 999 ফোন দিয়া আমি দেখা মানে মারছি তারা লগে, তারা আমারে কন্ট্যাক্ট করিয়া দিছে কুলাউরা। আচ্ছা, আচ্ছা। মানে এরপরে মনে হয় মোটামুটি পুলিশ প্রশাসন পরেও আইছে, আর এর ভিতরে তো তান্ডে লইয়া আইছে এই পর্যন্ত। এখন আপনাদের চোখের সামনে একজন মানুষ যে আমরা যদি ভাই আমার এইটাই প্রশ্ন যে আমরা মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই প্রায় 30 থেকে 40-50 জন আছি। আমরা সামনে যদি আমরা লগে থাকতাম, মনে ফর যাক না যাক আমরা অবশ্যই লগে থাকলাম, মনে
আর আমরা সামনে যে আমরা বাইরে মারি দিবার আমরা যে লুকাইয়া আইমু এই সাহস নিয়ে আমরা ঘুরাই না। এই যে হত্যাটা কি প্ল্যান করে নিয়ে করা যে হয়েছে? এটা তো বাস্তবে প্ল্যান, কারণ ওনারা বিকালে আমি আসরের নামাজ পড়ছে লংলাইছি, ওনারা আমি দেখছি। ওনার মোটরসাইকেল কি এটা ছিল? জি জি, উনি তো এই ওইটাই লইয়া মোটরসাইকেলে যায়। মানে শুনলাম 3 জন গিয়েছিলেন। জি মানে খেরা গেছে বা গেছে আমি তো এই সময় আসিলাম না। জানেন না? জি আমি পরে তো ফোন হইয়া গেছি কানে। আর আমরা দুই লগে তাতাম ভাই, তে আমরা সামনে যে আমরা বাইরে মারি লইব এটা তো কল্পনা হইতো না। আমরা যে কোনো আমরা যে মামাতো ভাই ফুফাতো ভাই যাই আছি আমরা সবসময় এক কলে চলি। আমরা আমরা মামাতো ভাই সবসময় চলি, কিন্তু উনি যে গেছে আমরা কইছে না, এটাই আমরা দুঃখ। নাইলে উনি রে মারতে হইলে আগে আমরা মারতে লাগলো। ফুফাতো খালাতো ভাই একটা আসিল, এই আঘাত পারতে হয়েছে এত উসমানি। যদি আজ আমিও তারতাম তো অবশ্যই আমি দার সামনে পড়লাম মনে ভাই। কয়জন আহত আছেন? আহত মামা আমির আলী ভাই 3 জন, মানে উনার মানে পিঠে যে সেটটা সব পড়ছে। ধারালো অস্ত্র জি আঘাত। জি জি জি। এই যে দেখেন একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেলটার অবস্থা দেখেন, এখানে আঘাত করা হচ্ছে, এখানে আঘাত করা হচ্ছে, এখানে। এই মোটরসাইকেলটা যদি ভেঙে চুরমার করে করে দেওয়া হতো তাহলে এত কষ্ট লাগতো না, কিন্তু একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনি ওনার কি আমি ওনার বড় ভাই। হ্যাঁ? বড় ভাই। বড় ভাই আপনি? জি আসলে এখন তো অনেক আমরা শুনলাম যে কিভাবে জি। ঘটনা, এখন আপনাদের চাওয়াটা কি? এই যে রুবেলের ছোট্ট একটা বাচ্চা আছে, এর তো ছোট বাচ্চা আছে, আপনারা তো দেখছেন যে ছোট বাচ্চাটা লইয়া আমরা কোন দিকে যাম। পিতা বাবা ছাড়া ছাড়া একজন বাচ্চার কত অসুবিধা বা সুবিধা, এটা তো পুরা সমাজে হইতে পারে, পুরা দেশের মানুষও হইতে পারবো যে বাচ্চাটার পরিস্থিতি কোনটা দাঁড়াইব। যাই হোক, আমি আমার বাচ্চা যে ছেলের ভাইয়ের বাচ্চাটা, আমি ওই দিকেই আমরা বলতেছি। আমার ভাই মারা গেছে, যেখানে ইন্তেকাল করিয়াছে শহীদের কাতারে, তার এই মহরমের মাসে, মহরমের চান, এই যে ধারানো অস্ত্র দিয়ে আমার বাইরে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা শহীদের খাতারে গিয়ে আমার বাইর আমি আশা করিয়া দিই জায়গায় জায়গায় আঘাত। তো এরপর ভাই কি কইতাম, এটা তো খাওয়ার মতো। আপনার ভাই কি ব্যবসা করতেন? ব্যবসা করতে ফার্নিচারের ব্যবসা আছে, আর কিছু লাহড়ি ব্যবসা, তো টুকটাক মনে করেন কিছু ব্যবসায়ী মানুষ ছিল, সবসময় ব্যবসা বাণিজ্য করতো, সামাজিক মানুষ। এর বাদে চলাফেরা আমার ভাই অন্যায় কোনোখানে তাহলে এখানে যাইতো, একসময় বিচার আদালতে আমরা তাহলে আমরারও একটা গৌরব ছিল আমাদের বাইরে লইয়া। তবে এই যে মারামারি খাটাখাটি, এই যে আপদ বিপদে ওর ভাই এটা তো জড়িত থাকতো না। হয়তো আপনি ডাকছেন যে ভাই এদিকে আসেন, হয়তো আমরা কথা না মানতো, আমার ভাইয়ের কথা মানতো। দুষ হইলে আমার ভাই বলতো এই এখান করবেন না, এদিকে যাবেন না, সে খাড়া হইতো। দুষ্টা অপরাধ ছিল তার, ওইটাই বেশি। যে এই শ্বশুর বাড়িতে যে তারা সায় সম্পদ আছে, এরা তারার ব্যক্তিগত সম্পদ, তার সম্পদ নাই। হয়তো এখানে বিয়ে শাদী করার পরে ডাকছে, বাবা আসো আমরা সায় সম্পদটা, তারাই এরা ডাকছে। আটক করিয়া নিচে গিয়া পারলে ওটা তো আমরা একটু আমাদের বড় কোনো ছেলে নাই বা আমাদের কোনো এই চলাফেরার মধ্যে দেখে আনিয়া দিতে পারো এমনও মানুষ নাই। যদি তুমি পারো একটু সংগ্রহ করি আমরা জায়গা জমিনটা একটু ছুটাইয়া বা বাঘ করিয়া আনিয়া তারা গোছাই দিলে হয়তো আমরা একটু স্বচ্ছ লইয়া চলতাম। ওই তো এই প্রতিষ্ঠানে লাগিয়া কাগজ ফাগজ সব আছে বলিয়াই তো সে এইখানে গিয়া মেলিয়া বাইর করছে করিয়া হাউজও বইয়া, এটা মনে করেন সামাজিকভাবে তৎকালীন শেষ হয়ে গেছে গিয়া। এটা বিয়ের কোনো কিছু টাকার কথা নাই, কোনো চেয়ারম্যান মেম্বার যা আছেন সবাই বইয়া সুন্দর করিয়া এটা ফায়সলা করে শেষ দেওয়া হয়েছে। তখন তার সম্বন্ধে যখন বিদেশ যাইব, ওই যেদিন আমার ভাই ছাড়া ওরে কোনো সম্বন্ধ সম্বন্ধে বিদেশ যাইব, ও উপলক্ষে এরা এখানে আইয়া দাওয়াত দিছে যে ভাই এখানে যাইবেন কি, আমিও তো যাইমু কি। আর আমার বইন আছে, এটা বইনের, আর আপনার ছেলে তো বাগনা আছে, ওটারে লইয়া যাইব গিয়ে পরের দিন আইব। এর মধ্যে তারা এখানে হয়তো তারা জানতে পারছে যে হয়তো কোনো কিছু প্ল্যান আছে, আমাদের সম্পদটা তো ওরাতেই যে হেরার কাছে গেছে, আর না তো 20-30 বছরের মধ্যে এই সম্পদটা এখানে যায় না। তারা এইভাবে একটা বড় একটা প্ল্যান করিয়া এমনভাবে গোপনীয়ভাবে রাখছে, বাড়িতে তো 100-150 মানুষের উপরে হইব, কিন্তু কেউ বুঝতে পারছে না এখানে যে এত বড় প্ল্যান গোটাই আমার বাইরে মারবো। যদি জানতো তাহলে তো আমরারও ভাই আন্টি ভাই আরও আছেন, আমাদেরও সঙ্গীর সাথে অনেকেই আছেন, কইলে আমরা তো সব গেলে এখানে তো আর মারার কথা নাই। যাই হোক, আমার ভাই একা তো তার বউ বাচ্চারে আনতে গেছে, এখানে খবর আইছে যে যাবার লাগি আনার লাগি আমরা আইমু রাত্রে ইলাহান গড়ছে আঁকি যে হয়েছে যাবার লাগিয়া। পরে জানছেন যে এখানে যাবার লাগিয়া তার বাচ্চা আছে। শ্বশুর বাড়ি তো আর মানুষ তো এমনিও তো শ্বশুর বাড়ি সবাই যায়। তো রাত্রে 11টা না 10:30 11টার পর খালি তাই নসে তান বাচ্চারে
বউরে আনার লাগি গেছেন বাড়ি যেহেতু একা আছে এ সময় যে রাস্তায় এই নির্মমভাবে তান্ডে রাস্তায় আক্রমণ করিয়া তারা দাঁড়ালো ছুরি দিয়া যেভাবে কুপাই কুপাই আঘাত করছে এটা দুঃখজনক নির্মূল। এভাবে মানুষের শত্রুতা মানুষের সাথে হাজারও থাকতে পারে, তবে এইরকম আমারও বয়স অনেক হয়েছে, আমি এর ভিতরে বহু ফেসবুক বা বহুত মিডিয়া সোশ্যাল অনেক কিছু পত্রিকায় দেখছি এইরকম এই জঘন্য এইভাবে যে এতভাবে সেদ একটা জায়গার মধ্যে কতটি সেদ খেছে, বড়ল খুলছে, পায়ে মারছে, হাতে এবারে পিস আগলাই আগলাই খণ্ড খণ্ড করিয়া মারছে। এত জঘন্য মায়ের আমার জীবনেও আমি বলতাম না, আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে হবে। আমি জোরভাবে এই দেশের এই আইনের কাছে, প্রশাসনের কাছে, দেশের কাছে, মানুষের কাছে বিচার চাচ্ছি। আমার ভাই সুস্থ বিচার হয় যেন। আর এই দেশের 20 কোটি মানুষ তাহলেও আমি 20 কোটি মানুষের কাছে এটার বিচার দাবি করছি। এই বিচারটা যেন আমার ভাই সুষ্ঠু বিচার হয়, যাতে এই দেশে এইরকম নির্মমভাবে এইভাবেই যেন কোনো মানুষের মৃত্যু না হয়। আর যদি কেউ আমার ভাই বিচার না করে তো আমি আল্লাহর উপরে ছাড়িয়ে দিলাম, আমার আল্লাহ বিচার করবো, দেখবো সেই বিচারটা আমার আল্লাহ করিয়া দিবেন। এই পৃথিবীতে আমরা চোখে দেখে যাই এই বিচারগুলা ইনশাআল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম। আরে ভাই, বান্ধব, আত্মীয় স্বজন সবারই একটা কথা যে বিচার চাই, নির্মম হত্যার বিচার চাই। শ্বশুর বাড়ি মধুরহাড়ি আর তাকলো না, শ্বশুর বাড়িতে দামানকে দাওয়াত দিয়ে নিয়ে নির্মম হত্যা, এটা ঘটেছে কোলাউড়ায়। আপনারা ইতিমধ্যে শুনেছেন মনরাজ গ্রামের সেই রুবেল নামের সন্তান আব্দুল ওয়াহাবের ছেলে। মৃত আব্দুল ওয়াহাব 3 বারের মেম্বার ছিলেন সেই ব্রিটিশ আমল থেকেই। তিনি মারা গেছেন অনেকদিন আগে, কিন্তু ওনার 4টি সন্তান ছিলেন, ছেলে সন্তান। 3য় সন্তান ছিলেন রুবেল, একজন সামাজিক সুন্দর মানুষ, ভালো মানুষ ছিলেন। আজ ওনাকে কারো অস্ত্রের আঘাতে, শ্বশুরবাড়ির লোকেদের অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করতে হয়েছে, এবং শরীরে এতগুলো আঘাত যেটা কোনো মানুষ হিসাবে মেনে নিতে পারছেন না। মানুষের মৃত্যু এভাবে কেউ কামনা করেননি। প্রত্যেকের একটাই দাবি, একটাই আশা, যারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলের সহযোগিতায় যেন আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই যেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, এবং এরকম হত্যাকাণ্ডে যারা জড়িত আছেন তাদেরকে ঘৃণা করবেন। আমাদের একটাই কথা, অন্যায়কারীকে ঘৃণা করব, অন্যায়ের প্রতিবাদ করব, এটাই আমরা আশা করি। আজকে সিলেট থেকে আমরা এখানে এসেছি আসলে শারীরিকভাবে অসুস্থ, শরীরে জ্বর আছে, কাশি আছে, ঠান্ডা লেগেছে, তারপরও আমরা আপনাদেরকে এই ঘটনা রটনা অনেক কিছু তুলে দেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাই। আপনারা দোয়া করবেন। আমরা যারা আজকে এখানে যুক্ত রয়েছি আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, একটু আসেন, কি বলেন? আমার একটাই দাবি আর কি, যে কুলাউড়া তো আমাদের কুলাউড়া, থানাই আমাদের, এই এলাকাতে আমরা বড় হয়েছি, এই এলাকার কলেজও লেখাপড়া করেছি, কিন্তু একটাই দাবি, এই যে সীমান্তের ডাক কুলাউড়া, ও কিন্তু আমার ফলো এটাই আছে, যে আমার সেন্সে আছে, যে আমার কিন্তু একবার প্রশ্ন করছিল হসপিটালে যে আপনি ওখানে কিসের জন্য গেছেন, আমার প্রশ্ন করছিল, যে ওর ভিতরে যে দুর্বলতা ছিল তা আমি জানি না, বুঝছেন, কিন্তু আমার একটাই দাবি যে ও মানে সত্যকে মানে সত্য যেটা আছে এইটাই প্রচার করবে, ও মিথ্যা কেন প্রচার করবে, এটাই আমাদের দাবি, যে সীমান্তের ডাকগুলোরা যাতে মানে মিথ্যা কোনো কিছু যাতে মানে একটা সত্যকে গোপন রাখিয়া মিথ্যাকে সামনে এগিয়ে মানে নিজ চোখে দেখেছে একজন মানুষের দেহে যে কতগুলো চেত পড়ছে বা কতগুলো আঘাত হয়েছে, কতগুলো হয়েছে, উনি কি দেখিয়া সে মিথ্যা প্রচার করেছে যে ওইখানে মানে গেছে রিস্কা লইয়া ডাকাতে ওরা, মানে বিভিন্ন, এটাই আমাদের একটা দাবি। সাংবাদিক ভাই যারা আছেন যে জি সীমান্তের ডাক এবং অনুলিপি করে আমরা জি দেখলাম যে অনেকে কন্টেন্ট রিমুভ করে দিয়েছে, মানে জি যে নিউজটা করেছিল তারা সেগুলো ডিলিট করে দিয়েছে, জি এটা কি সত্য বা কি? না, এটাই সত্য, মানে ওইটাই আমাদের মোবাইলে, অনেকের মোবাইলে স্ক্রিনশট মারা আছে, মানে ওই যে সীমান্তের ডাকে, মানে আর কোনোটাই এইরকম করছে না। আজ আপনাদের কাছে আমরা তো নিরহ, আমরা আপনার কাছে দাবি করতে পারি যে আমাদের এই ঘটনা আপনারা কি সত্য না মিথ্যা, এটা আপনারা যাচাই করবেন, যেটা সত্য না মিথ্যা। উনি সত্য দেখে মিথ্যা প্রচার করলো কেন? উনি একজন ছেলে আছে, মানে মানে একটা ছেলেকে অনেক ধরনের প্রশ্ন করছে, একটা ছেলে মানে আমাদের এলাকা না কোন এলাকার ছেলেটা আমি মুখই দেখছি, অত কিছু চিনতে পারি নাই, মানে একটা ছেলেকে প্রশ্ন করলে উনি আমাদের করবেন, কারণ আমরা ওনার সাথে ছিলাম, ওনাকে গিয়ে উদ্ধার করেছি, বা আমরা মাইরও খেয়েছি, বা ওনাকে আমরা হসপিটালে নিয়ে আসি, উনি আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদেরকে একজন বাড়া মানুষের কাছে তথ্য নিয়ে উনি মানে মানে 70 জন লোক
মানে রুবেল মিয়া মানে ওইখানে মহারানাত গেছে, মহারানা মহারানা দিয়া মানে এখানে গেছে ডাকাতির জন্য। ওটা কি 11:30টার সময় অটো রুবেলের উপরে কি এর আগে ডাকাতির মামলা টামলা আছে? জি না এরকম কোনো কিছু নেই। মানে উনি এটা প্রচার করছে যে এইটাই দাবি যে মানে সত্য যেটা ওটা ওনারা প্রচার করবে, মিথ্যা কেন ওনারা প্রচার করবে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। এটা আপনারা আপনাদের সুযোগ আছে, আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। যদি একজন মানুষ মারা গেছে সেই তথ্যটা সঠিক না থাকলে আপনারা আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সেই সুযোগ রয়েছে। তো দর্শক, আসলে ওনাদের যে দাবিগুলো আছে সেগুলো তুলে ধরেছেন। আমরা আজকে কোলাউড়ায় মনরাজ গ্রাম, এই গ্রাম থেকে আমরা আসলে এই মুহূর্তে শেষ করে নিচ্ছি। আমরা রুবেলের বাড়িতে আছি, যে রুবেল প্রাণ দিতে হচ্ছে নির্মমভাবে, অস্ত্রের আঘাতে এমন নির্মমভাবে হত্যা করা হচ্ছে, যেটা আমাদের মানুষ হিসাবে শুনেই আমাদের কষ্ট লেগেছে। তাই আজকের এই লাইভ দেখে আপনাদের যাদের মতামত আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আমরা যেখানে আছি মনরাজ গ্রাম, সেই গ্রামে রুবেলের বাড়ি। এই বাড়িটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার সুন্দর একটি বাড়িতে রুবেল জন্মগ্রহণ করেছেন। এখানেই কিন্তু তিনি থাকতেন এবং সুন্দর পরিবেশের মধ্যে বেড়ে উঠেছেন, এবং পরিবারের সদস্যদের একজন প্রিয় মানুষ ছিলেন। ওনার কোনো বাদ রেকর্ড নেই, এবং এলাকার মানুষ সহ সর্বস্তরের মানুষ বলছেন তিনি একজন ভালো মানুষ ছিলেন, একজন সামাজিক মানুষ ছিলেন। মানুষের বিপদ আপদে সবসময় তিনি যতটুকু পারতেন সহযোগিতা করতেন। সেই মানুষটির মৃত্যু এভাবে কেউ মেনে নিতে পারছেন না, অনেক কষ্টের অনেকের কাছে। তাই তাদের পরিবারের সদস্যদের দাবি, রুবেল মিয়ার স্ত্রীর দাবি, ছোট্ট সন্তান নিয়ে দাবি করেছেন যে যারা দোষী আছেন, যাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে যেন, যারা পলাতক আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। এবং আমরা যতটুকু জেনেছি বা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখেছি, রুবেল মিয়ার জানাজার সময় অনেক মানুষের সমাগম ঘটেছে। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব রুবেলের পরিবারে যে সদস্যরা রয়েছেন, স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, শাশুড়ি বা তার মা, ভাই বান্ধব, তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার কুদরতি সাহায্য দিয়ে যেন আসামিদের সুস্থ বিচারের সহযোগিতা করেন। আর যে মোটরসাইকেলটি রুবেল নিয়ে গিয়েছিলেন, সেই মোটরসাইকেলটি আজকে চোখের সামনে রয়েছে। পরিবারের সদস্যরা সেই মোটরসাইকেল যেটা ব্যবহার করতেন রুবেল, সেই মোটরসাইকেলের দিকে তাকাচ্ছেন। এখানে রুবেলের অনেক স্মৃতি ছড়িয়ে আছে। এই মোটরসাইকেল নিয়েই কিন্তু রুবেল গিয়েছিলেন একদম সুস্থ অবস্থায় শ্বশুর বাড়িতে, আর সেখান থেকে ফিরতে হয়েছে অন্যের কাঁধে, অন্যের ঘাড়ে ভর করে লাশ হয়ে। আমরা সেই মোটরসাইকেলের উপরে যে কূপ রয়েছে, আঘাত রয়েছে, ট্যাঙ্কিতে সিটে ধারালো অস্ত্র আঘাত রয়েছে, সেই দৃশ্যটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, কথা অনেক বলেছি, ভুলপ্রান্তি হতে পারে, আপনারা কমা সুন্দর দৃশ্যে দেখবেন। এই বৃষ্টিকে উপেক্ষা করে, রোদ গরমকে উপেক্ষা করেও কিন্তু আমরা কুলাউড়ায় চলে এসেছি। আগে যেটা বলেছিলাম যে শারীরিকভাবে অনেক অসুস্থ, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন যে আমার গলায় ঠান্ডা লেগেছে, ধরছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে এই ঘটনার বিষয়গুলো তুলে ধরার জন্য। আমরা বিদায় নিচ্ছি। আমরা যারা ছিলাম, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এটা দাও। পোস্ট মারো অনুমান পোস্ট জোরে দেখাও, তারা দেখো, জাহাঙ্গীর দেখো। গলায় জিদ্দার না, গলা